নিজেদের আকাশসীমায় বেলারুশ থেকে বেলুনের অনুপ্রবেশের জেরে জরুরি অবস্থা ঘোষণা করেছে লিথুয়ানিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের কাছে পুলিশ ও বর্ডার গার্ডের পাশাপাশি নিজেদের ভূখণ্ড রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদনের আহ্বানও জানিয়েছে দেশটির সরকার। এদিন এক জরুরি সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ কন্দ্রাটোভিচ বেলুনের অনুপ্রবেশকে তার দেশের ওপর বেলারুশের হামলা হিসেবে আখ্যায়িত করেন। মূল প্রশ্ন হলো জরুরি অবস্থা কেন ঘোষণা করা হয়েছে। বেলারুশ সরকারের পরিচালিত এক ধরনের হাইব্রিড হামলা থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বেলুনের মাধ্যমে চোরাই সামগ্রী লিথুয়ানিয়ার ভূখণ্ডে পাঠানো হচ্ছে, যা বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছে। এ সময় জরুরি অবস্থা ঘোষণার ইতিবাচক দিকগুলো তুলে ধরে কন্দ্রাটোভিচ বলেন, এর ফলে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তায় সেনাবাহিনীকে আরো সক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার অন্যতম বড় সুবিধা হলো লিথুয়ানিয়ার সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা। এ সময় সেনাদের বিশেষ অধিকার প্রদান করা সম্ভব হয়, যা তাদের কার্যক্রমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সেবাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কিংবা স্বাধীনভাবে আরো কার্যকর করে তোলে। একই সঙ্গে সেনাদের অংশগ্রহণ ও বিশেষ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধের বিষয়টি আইনগত স্বীকৃতি লাভ করে। লিথুয়ানিয়ার পার্লামেন্ট যদি সরকারের এই আহ্বান মেনে নেয়, তবে দেশটি সেনাবাহিনীকে নির্দিষ্ট এলাকায় প্রবেশ সীমিত করার অনুমতি দেয়া হবে। তারা যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে পারবে, মানুষ ও তাদের নথিপত্র এবং মালপত্র পরীক্ষা করতে পারবে। পাশাপাশি যারা প্রতিরোধ করবে বা যাদের সন্দেহ হবে তাদের আটকও করতে পারবে। এদিকে আকাশসীমায় অযাচিত বেলুনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সর্বপ্রথম দেশটির ভিলনিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গত 2 মাসে অন্তত 15 দফায় এমন পদক্ষেপ নিতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। আর এর ফলে অন্তত 350টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং 50,000-এর বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এতে বিমানবন্দরের পাশাপাশি লিথুয়ানিয়ার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন ভিলনিয়াসের সিইও সিমোনাস বার্টকুস। 350 flights were affected. Which had more than 50,000 passengers. So on one hand, it's only 5% of our total traffic. বারবার এমন ঘটনায় বিরক্ত নিয়মিত এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরাও। The public is very annoyed because of this. I mean, those who don't travel probably not, but those who travel and who flights were affected by this, well, they are really annoyed. বেলারুশের দিকে অভিযোগের আঙ্গুল তুললেও বরাবরই লিথুয়ানিয়ার অভিযোগ নাকচ করে আসছে দেশটি। বরং লিথুয়ানিয়ার বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে বেলারুশ ভূখণ্ডে অনুপ্রবেশের পাল্টা অভিযোগ করেছে তারা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সে সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বের হয়ে গিয়েছিলেন। আগুন লাগার পর ভবনের উপর তলা থেকে পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে বেশ কয়েকজনকে পালাতে দেখা গেছে। দমকল কর্মীরা ভবন থেকে 19 জনকে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছেন। এই ভবনে কাজ করতেন দিমিত্রি নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আনার পর তিনি ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। প্রথম তলায় একটি ব্যাটারি বিস্ফোরণ ঘটে। আমরা তখন 5ম তলায় ছিলাম। নিচে নামার জন্য জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর দেখি নিচ থেকে ধোঁয়া উঠছে। আমরা উপরে তাজা বাতাসের জন্য ছাদে চলে যাই। সেখানে প্রায় আধা ঘন্টা ছিলাম। ধোঁয়া এতটাই ঘন হয়ে গিয়েছিল যে আমরা আর কিছুই করতে পারছিলাম না। আগুন নেভাতে 29টি ফায়ার ইউনিটের অন্তত 100 জন ফায়ার ফাইটার কাজ করেছেন। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুশান্ত পূর্ণমা কন্দ্র জানান, নিহতদের বেশিরভাগই আগুনে পুড়ে নয়, তীব্র ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী। উদ্ধারের পাশাপাশি আগুনকে একটি স্থানে সীমাবদ্ধ রাখতে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। ক্ষতিগ্রস্ত ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যারা খনন থেকে কৃষি সহ বিভিন্ন খাতে এরিয়াল সার্ভের জন্য ড্রোন ব্যবহার করে। কোম্পানিটি জাপানের টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়া শাখা। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে 2 প্রতিষ্ঠানের কেউ মন্তব্য করেনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেছেন, গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্ভব হবে না। মঙ্গলবার বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দখলদাররা প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করে। ইসরায়েলি দখলদারিত্ব শেষ হওয়ার শর্তে
ভবিষ্যতে হামাস প্যালেস্টাইন রাষ্ট্রের সরকারের কাছে অস্ত্র হস্তান্তরে প্রস্তুত বলেও জানান তিনি। শনিবার দোহা ফোরামের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার, তুর্কি, ইজিপ্ট, সৌদি আরব ও ইউরোপিয়ান দেশগুলোর প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি উঠে আসে। কিন্তু রবিবার যুদ্ধবিরতির শর্ত হিসেবে দেয়া ইয়েলো লাইনকে প্রতিরক্ষার নতুন সীমান্ত আখ্যা দেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ ইয়াল জামির। এই বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে হোসাম বাদরান বলেন, এ ধরনের বক্তব্য যুদ্ধবিরতি চুক্তির প্রতি দখলদারদের প্রতিশ্রুতি পালনের অভাবকে স্পষ্ট করে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার কথা জানিয়েছে ওয়াশিংটন। এই বিষয়ে আলোচনা করতে সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালশ। আলোচনার বিস্তারিত গণমাধ্যমে না এলেও নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র শোস বাদরোসিয়ান বলেন, গাজাকে হামাস মুক্ত করার বিষয়ে তারা নজর রাখছে। এ বিষয়ে আলোচনার জন্য নেতানিয়াহু ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন বলে তিনি জানান। প্রধানমন্ত্রী 29 ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করবেন। তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ পদক্ষেপ এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নিয়ে আলোচনা করবেন। আমরা কিভাবে এই পর্যায়ে এসেছি তা ভুলতে পারি না। এই পরিকল্পনার শেষ ধাপে গাজা উপত্যকাকে মৌলবাদ মুক্তকরণের উপর আমরা নজর রাখছি। বাদরোসিয়ানের মতে, গাজা সিটিতে আইডিএফ বাহিনীর উপস্থিতিতে সামরিক চাপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক চাপের মুখে এই সফলতা অর্জন করতে পেরেছে ইসরায়েল। জাপানের উত্তর পূর্বাঞ্চলে গতকাল সোমবার রাতে আঘাত হানে 7.6 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পে দেশটিতে বহু মানুষ আহত হয়েছে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় হাজারো মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত 11:15 আঘাত হানা ভূমিকম্পটির উৎস ছিল উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আওমোরি অঞ্চলের সমুদ্রের ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর জারি করা হয়েছিল সুনামি সতর্কতা, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের পর কিছু এলাকায় স্থগিত রাখা হয় রেল সেবা, বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ। জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আগামী কয়েকদিনে আরও শক্তিশালী কম্পন হতে পারে এমন সতর্কতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই অবস্থায় অন্তত 1 সপ্তাহ উচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তারা যেন ভূমিকম্পের প্রস্তুতি নিশ্চিত করে, ঘরের আসবাবপত্র ঠিকমতো রাখে এবং কোনো ধরনের কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে যায়। উপকূলে আরও একটি বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলেও জানান তাকাইচি। ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতির সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করার কাজ আমরা অব্যাহত রেখেছি। এছাড়া এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো অঞ্চল এবং চানরিকো উপকূলে বড় ধরনের আরেকটি ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে, তাই এসব এলাকার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আওমোরি প্রিফেকচারাল প্রশাসন জানিয়েছে, এলাকায় প্রায় 2700 বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইস্ট জাপান রেলওয়ের উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবাও স্থগিত রয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে সেখানে প্রায় 90,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, ভূমিকম্পের পরপরই তারা নিরাপদ স্থানে সরে যান। আমরা প্রথমে ভাবছিলাম নিরাপদ স্থানে সরে পড়া উচিত হবে কিনা, পরে কিছু ঘটে যেতে পারে এই ভয়ে আমরা সঙ্গে সঙ্গে সরে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং এখানে এসে পৌঁছাই। জাপানের প্রধানমন্ত্রী সংকট ব্যবস্থাপনা কেন্দ্রে একটি রেসপন্স অফিস খুলে জরুরি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। ভূমিকম্পের পরপরই সরকার প্রধানমন্ত্রীর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের অধীনে একটি রেসপন্স অফিস খোলে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি টিম গঠন করে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তোহোকু ইলেকট্রিক্যাল পাওয়ার কোম্পানি জানিয়েছে, তাদের হিগাশিদোরি এবং ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। জাপানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকাতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। দেশটি রিং অফ ফায়ার এর ওপর অবস্থান করায় বছরে প্রায় 1500টি ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।
বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় তাকে অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। এ সময় তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সার্বিক সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সিইসি তার কাছে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ৩০০ বিচারক চান। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত। রেকর্ডের জন্য 10 ডিসেম্বর বিটিভি এবং বাংলাদেশ বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে ওই দিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রচার করা হবে। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। গাজায় ত্রাণ সহায়তার প্রবাহ বাড়লেও অপুষ্ট শিশুদের সংখ্যা এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়ে গেছে। খাদ্য ঘাটতি, সীমিত বাজার সরবরাহ এবং পুষ্টিকর খাবার নাগালের বাইরে থাকা ও অন্যান্য প্রতিবন্ধকতা শিশুদের বাঁচার লড়াইকে আরও কঠিন করে তুলছে। মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির কমিউনিকেশন ম্যানেজার টেস ইনগ্রাম বলেন, গাজায় যুদ্ধবিরতি চলছে 2 মাসেরও বেশি, তবে মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ, বিশেষ করে শিশুদের জন্য। সংকট মোকাবেলায় তিনি ত্রাণ প্রবেশের অবাধ অনুমতির আহ্বান জানান। অক্টোবরেই আমরা ৯৩০০ শিশুকে চিকিৎসা দিয়েছি। এটি যুদ্ধবিরতির আগে ফেব্রুয়ারির তুলনায় 5 গুণ বেশি। এই ব্যবধান কমাতে রাফা ক্রসিং দিয়ে আরও সাহায্য প্রবেশের অনুমতি দিতে হবে। এটি অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইনগ্রাম বলেন, সেপ্টেম্বরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও এখনও হতবাক করার মতো যথেষ্ট পরিমাণে বেশি। ইউনিসেফের মতে যুদ্ধবিরতির আগের তুলনায় ত্রাণ প্রবাহ 250% বেড়েছে, কিন্তু এটিও যথেষ্ট নয় বলে জানান টেস ইনগ্রাম। এছাড়া বাজারে খাবার থাকলেও দাম ধরাছোঁয়ার বাইরে বলে জানান তিনি। মায়েরা তাদের বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার কিনতে পারছেন না। বাজারে ফলমূল ও শাকসবজি পাওয়া গেলেও তা খুবই ব্যয়বহুল। দুগ্ধজাত পণ্য এবং মাংসের মতো প্রাণীজ পণ্যের দাম আরও বেশি। 1 কেজি মাংসের দাম এখন প্রায় $20, যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে। এই কারণেই আমরা অপুষ্টির উচ্চ হার দেখতে পাচ্ছি। গাজায় এখনও পর্যাপ্ত বাণিজ্যিক খাদ্য প্রবেশ না করায় শিশুদের অপুষ্টি নতুন দফায় সংকটে ফেলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে অপুষ্টির কারণে 165 শিশু মারা গেছে। সংকট মোকাবেলায় মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগের মামলায় জার্মানিতে 3 অভিযুক্তের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্ট শহরের একটি আদালতে এই মামলায় 3 অভিযুক্তকে হাজির করা হয়। মামলার নথিপত্র অনুযায়ী ওই 3 জনের বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত 3 জনের জন্মই আর্মেনিয়ায়, তবে এখন তাদের আর্মেনিয়া, ইউক্রেন ও রাশিয়ার নাগরিকত্ব রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে এই 3 ব্যক্তি জার্মানিতে বসবাসকারী এক জর্জিয়ানের ওপর নজর রাখছিল। ফেডারেল অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র ইনেস পিটারসন সাংবাদিকদের জানান, অভিযুক্তরা ফ্রাঙ্কফুর্টের একটি ক্যাফেতে ভুক্তভোগীকে ডেকে এনে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। এই মামলাটি গুপ্তচর বৃত্তির অভিযোগ নিয়ে। অভিযুক্তরা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে জার্মানিতে বসবাসরত এক ব্যক্তির উপর নজরদারি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। বলা হচ্ছে তারা ওই ব্যক্তিকে ফ্রাঙ্কফুর্টের একটি ক্যাফেতে ডেকে এনে তার পরিচয় নিশ্চিত করা
এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। তিনি আরো জানান, ভুক্তভোগীর বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত করার অভিযোগ করেছে মস্কো। ভুক্তভোগী জর্জিয়ার নাগরিক, যিনি ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। রাশিয়া তার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ করেছে। তিনি নিজেই জার্মান পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে তিনি সন্দেহ করছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা তার উপর নজরদারি চালাচ্ছে। প্রসিকিউটররা দাবি করেছেন এই অভিযানটি আরো বড় ধরনের পরিকল্পনার অংশ হতে পারে, যার মধ্যে হত্যা চেষ্টার বিষয়টিও যুক্ত থাকতে পারে। 2024 সালের 19 জুন অভিযান চালিয়ে ওই 3 অভিযুক্তকে আটক করে জার্মান পুলিশ। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে তাদের হেফাজতে রাখা হয়। অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে ক্রমশ বাড়ছে সংঘাতের তীব্রতা। গত জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ায় জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে আক্রমণ। রাজধানী নমপেন থেকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানাতের সিনিয়র অ্যাডভাইজার সুওস ইয়ারা জানান, কম্বোডিয়া যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, দুই পক্ষ যদি এখনই আলোচনার টেবিলে বসতে সম্মত হয় তবে সেটি হবে খুবই ভালো একটি পদক্ষেপ। Let's say 1 hour from now, both sides agree to be on the table and then start the communication route and a truce table. Then would be a very good idea. They always ask for the bilateral. Then now is a good time for bilateral to talk. তবে থাইল্যান্ডের দিক থেকে এখনো আলোচনার জন্য ইতিবাচক সাড়া মেলেনি। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কম্বোডিয়াকে আলোচনার টেবিলে আসার জন্য আন্তরিকতা দেখাতে হবে এবং উত্তেজনা কমাতে প্রথম পদক্ষেপটি তাদেরই নিতে হবে। একই সঙ্গে তিনি তৃতীয় পক্ষের মধ্যস্থতার সম্ভাবনাও বাতিল করে দিয়েছেন। Cambodia has to be the first to make, to de-escalate or to show that, that they want to pursue the path of negotiations. এদিকে দুই দেশের সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সীমান্তবর্তী শহরগুলোতে 50,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘর্ষে গত 2 দিনে 13 জন নিহত হয়েছে এবং উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ এনেছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী বলেছে, তারা কম্বোডিয়ার সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি সীমান্ত কমপ্লেক্সে গোলা নিক্ষেপ করেছে। সংঘাত বন্ধ করতে এর আগে জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মধ্যস্থতা করেছিলেন। এমনকি জুলাই মাসের সংঘর্ষের পর আমেরিকার প্রশাসন শুল্ক কমানোর বিষয়ে থাইল্যান্ডের সাথে আলোচনা স্থগিতের হুমকি দিয়েছিল। কিন্তু এবার থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য শুল্কের হুমকি ব্যবহার করা উচিত নয়। We don't think terrorists should be used to pressure Thailand to get back to the joint declaration. অন্যদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চালভিরাকুল মঙ্গলবার আলোচনার সম্ভাবনা বাতিল করে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, সামরিক অভিযান চালানোর জন্য তার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে এই দুই দক্ষিণ পূর্ব এশীয় দেশের মধ্যে উত্তেজনা আপাতত চরমে। সংঘাত বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়লেও দুই দেশের অনমনীয় অবস্থানে বাড়ছে সীমান্তের মানুষের দুর্ভোগ। এবার ফ্রান্সে মাত্র 100 ইউরোর টিকিটের বিনিময়ে পাওয়া যাবে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নিজ হাতে আঁকা শিল্পকর্ম। 1 মিলিয়ন ইউরো সমমূল্যের এই পুরস্কার জেতা ছাড়াও জনসেবামূলক কার্যক্রমে সরাসরি অংশ নিতে পারবেন টিকিট ক্রেতারা। এমনই এক দারুণ সুযোগ এনে দিয়েছে প্যারিস ভিত্তিক টেলিভিশন প্রযোজক ও সংগঠক পেরি কোচিন। The concept is very, very simple. You can buy a ticket for 100 euros and you can win a Picasso that is valued 1 million euros. তিনি জানান, আলঝেইমার্সের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় এই তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তারা। মোট 120,000 টিকিট বিক্রির মাধ্যমে 11 মিলিয়ন ইউরো সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাদের, যা ফ্রান্সের আলঝেইমার রিসার্চ ফাউন্ডেশনকে দান করা হবে। There will be one winner, that's for sure. But if you don't win, you will have given 100 euros to Alzheimer research.
টেট ডে ফেম বা নারীর মাথা নামের পিকাসোর এই দুষ্প্রাপ্য চিত্রকর্মটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আঁকা। ধূসর, সাদা ও ক্রিম রঙের এই চিত্রকর্মটি সেই সময়ের গম্ভীর মেজাজ এবং একই সাথে আশার প্রতিফলন ঘটায়। This artwork is really important, and I'm sure that the person who will win it will be more than happy, because not only it has a significant size, but it has also a frame that would have pleased my grandfather. দীর্ঘ সময় পর দাদার উদারতা মনে করিয়ে দিয়ে জনকল্যাণমূলক এমন কাজে যুক্ত হতে পেরে র্যাফেলটি নিয়ে তার উত্তেজনা প্রকাশ করেন পিকাসোর নাতি অলিভিজের উইডমাইজার পিকাসো। I'm very pleased and honored to join the promotion of this operation, because it reminds me of my grandfather's generosity for his family, for his friends, but also for big causes, and especially during the civil war in Spain or the Second World War. এর আগে লেবাননের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আফ্রিকার পরিচ্ছন্নতা প্রকল্পে অর্থদান করতে নেওয়া কোচিনের পরিকল্পনা দুটিও বেশ দারুণভাবে সফল হয়। আগামী বছরের 14 এপ্রিল বিশ্বের অন্যতম শৈল্পিক এবং বিলাসবহুল নিলামঘর ক্রিস্টিসে এই র্যাফেলটির ড্র অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।